আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তোমাদের সবাইকে জয়কলি পরিবারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের মুন্না ভাইয়া। সো তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো তোমরা সবাই জানো জয়কলি পরিবারের পক্ষ থেকে তোমাদের জন্য অনন্য আয়োজন মিশন ডিউ। আমরা সম্পূর্ণ ফ্রি লাইভ ক্লাসের ধারাবাহিকতায় আজকে পদার্থবিজ্ঞানের মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের পর্ব 2 নাম্বার ক্লাসটা করব। সো সবাই দ্রুত লাইভ ক্লাসটিতে যুক্ত হয়ে যাও এবং ইতিমধ্যেই যারা যুক্ত হয়ে গিয়েছো তারা একটু কষ্ট করে আমাকে বলো যে আমার স্ক্রিন এবং আমার ভয়েস সবকিছু ক্লিয়ারলি তোমরা দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা এবং ওভারঅল সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি শুরুতেই তোমাদের একটু সময় দিয়ে নিব যাতে করে আমরা সবাই একসাথে যুক্ত হয়ে আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করতে পারি। সো সবাই দ্রুত যুক্ত হয়ে যাও, আমিও একটু চেক করে নেই। সবাই দ্রুত একটু যুক্ত হয়ে যাব এবং যারা যুক্ত হয়ে গেছে তারা একটু কনফার্ম করো যে ভাইয়া সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং সবকিছু ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা। ওকে, সো আমি একটু চেক করে নিচ্ছি। সো সবাই দ্রুত একটু যুক্ত হয়ে যাও। তোমাদের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, দেখো তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে বা যেই বিভাগ থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নাও না কেন, তোমাদের এই ভর্তি প্রস্তুতির এই কঠিন সময়ে তোমাদের বেস্ট বন্ধু অর্থাৎ বেস্ট ফ্রেন্ড হিসেবে কাজ করবে কিন্তু আমাদের জয়কলি পাবলিকেশনের বইগুলান। কারণ এই বইগুলোতে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের কনসেপ্টগুলান এমনভাবেই আলোচনা করা দেওয়া আছে সেগুলো থেকে আলটিমেটলি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোন জায়গা থেকে পরীক্ষায় প্রশ্নগুলো বেশি আসতে পারে এবং অনেক থিওরি ভাইয়া মনে থাকে না, এই থিওরিগুলো কিভাবে সহজে মনে রাখবো এগুলোর জন্য আমাদের শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া আছে। এবং তোমরা সবাই জানো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো আমাদের জয়কলির বইয়ের স্পেশালিটি হচ্ছে তুমি কিভাবে বড় ম্যাথগুলো খুব শর্টকাট ওয়েতে খুব কম সময়ের মধ্যে সমাধান করবে, সেগুলো কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স সবকিছুই দেওয়া আছে। সো তোমরা তো আমাদের এই ফ্রি ক্লাসগুলো করছো, তার পাশাপাশি জয়কলির আমাদের বিজ্ঞান বিভাগের সকল বই যদি তোমরা একটু কালেক্ট করে রাখো তাহলে কিন্তু আলটিমেটলি তোমাদের এই ক্লাসগুলো বোধগম্য আরো বেশি করে হবে। ঠিক আছে, তো সবাই আলটিমেটলি যারা এখনো বই কালেক্ট করেনি নিকটস্থ লাইব্রেরি থেকে অথবা আলটিমেটলি হচ্ছে আমাদের অনলাইন থেকে তোমরা বইগুলো কালেক্ট করে নিও, তাহলে তোমাদের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। ওকে, এছাড়াও তোমার আলটিমেটলি পুরো এডমিশন জার্নিতে তোমার এই বইগুলো একদম বেস্ট সহায়ক হিসেবে কাজ করবে। সো চলো আমরা আর বেশি কথা বলবো না, আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব। তার আগে আরো একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা সবাই জানো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু এবার গুচ্ছ থেকে চলে গিয়েছে। সো এটা নিয়ে অনেক কল্পনা হয়েছিল যে ভাই গুচ্ছতে থাকবে কি থাকবে না, কিন্তু সকল কল্পনার অবসান ঘটিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবশেষে গুচ্ছ থেকে বের হয়ে গিয়েছে। সো এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু এমসিকিউ এর পাশাপাশি রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একদম সেরা প্রস্তুতি নিশ্চয়তার জন্য আমরা কিন্তু আলটিমেটলি বাজারে খুব শীঘ্রই আমাদের হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বই নিয়ে আসতেছি, যেখানে তোমরা প্রশ্ন ব্যাংক সহকারে মডেল টেস্ট সবকিছুই ইনশাআল্লাহ পাবে। সো যারা আলটিমেটলি কালেক্ট করতে চাও নিকটস্থ লাইব্রেরি অথবা আমাদের হচ্ছে অনলাইন থেকে তোমরা খুব দ্রুতই যারা গুচ্ছর প্রিপারেশন নিচ্ছ সবাই একটু কালেক্ট করে নিবা। ওকে, সো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাই। আমরা কিন্তু প্রথম দিন আমরা কি করছিলাম, আমরা হচ্ছে ক্লাসটা শুরু করছিলাম বাট হচ্ছে আমাদের সময় স্বল্পতার কারণে 10টা প্রশ্ন সমাধান করছি। আজকে 11 নম্বর প্রশ্ন থেকে আমরা সমাধান করব ইনশাআল্লাহ। সো দেখো আমরা যদি প্রথম প্রশ্নটাই চলে যাই, দেখো তো আমাদের উদ্দেশ্যে প্রথম কোশ্চেনটা কি দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল। সো আমরা একটু মনোযোগ দিয়ে দেখব। আমরা কি করব ভাইয়া, একটু সর্বপ্রথম মনোযোগ দিয়ে পড়ব। দেখো পদার্থবিজ্ঞানে যখন তুমি পরীক্ষা দিবা তোমার বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়, দেখো পদার্থবিজ্ঞান থেকে যখন তুমি পরীক্ষা দিবে তখন কিন্তু মাথা ঠান্ডা করে আগে প্রশ্নটা পড়তে হবে। সবাই বলি যে ভাইয়া প্রশ্ন মনে হয় অনেক কঠিন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দেখো আলটিমেটলি এই প্রশ্নটা কিন্তু খুবই সহজ। সো প্রশ্ন সহজ এবং একটু স্ট্যান্ডার্ড একটু কঠিন টাইপের প্রশ্ন সবকিছু মিলাই থাকবে। ঠিক আছে, সো আমরা কি ঠান্ডা মাথায় পড়বো, প্রশ্নটা কি চাইছে কি দেওয়া আছে সেগুলো একটু খেয়াল করবো, সেই অনুযায়ী আমরা হচ্ছে সূত্র অ্যাপ্লাই করে দেখবে যে খুব সহজে সমাধান হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় মানে যে খুব কঠিন প্রশ্ন করবে বিষয়টা এমন না, প্রশ্ন সবসময় স্ট্যান্ডার্ড হয়, সহজ একটু কঠিন সবকিছু মিলায়া প্রশ্নটা থাকে। সো দেখো আমরা যদি প্রথমে যাই, দেখো আমাদের প্রথম প্রশ্নটা কি দেওয়া আছে, তোমরাও একটু অ্যান্সার করার ট্রাই করবা। তোমরাও ভাইয়া যারা পারবা অবশ্যই অ্যান্সার করার ট্রাই করো। আমি কিন্তু সবসময় বলি যে আমার ক্লাসে যত পারো ভুল করো যাতে করে আমি তোমাদের এই ভুলগুলো সংশোধন করাই দিতে পারি, যত পারো ক্লাসে ভুল করো যাতে করে এই ভুলগুলো সংশোধন করিয়ে দিতে পারি, তোমাদের এই ভুলগুলো যাতে পরীক্ষার হলে আর রিপিট না হয়। সো চলো আমরা যদি দেখি ভাইয়া আমাদের হচ্ছে প্রথম কোশ্চেনটা কি দেওয়া আছে, প্রথম কোশ্চেনটা হচ্ছে দুটি বস্তুর মধ্যে একটির ভর 4 গুণ, দুটি বস্তুর মধ্যে একটির ভর হচ্ছে 4 গুণ করে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে বুঝলাম, আমাদের একটার ভর 4 গুণ করছে, অপরটার ভর হচ্ছে কত গুণ করছে, 3 গুণ করছে। এখন বস্তুটার মধ্যবর্তী দূরত্ব আবার কি করছে, দ্বিগুণ করছে, তাহলে এদের আলটিমেটলি পূর্বের বলের কত গুণ হবে। ঠিক আছে, এত করলে এদের মহাকর্ষ বল পূর্বের বলের কত গুণ। তাহলে দেখো মহাকর্ষ বল নির্ণয়ের সূত্র আমরা কি জানি, সবাই কিন্তু জানি আমরা মহাকর্ষ বল নির্ণয়ের সূত্র কি ভাইয়া, একদম খুবই সিম্পল একটা সূত্র, নিউটনের মহাকর্ষ সূত্র হচ্ছে F = আমরা লিখতে পারি G m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার বা r স্কয়ার যাই বলো না কেন। অর্থাৎ আমাদের কি ভাইয়া এখান থেকে আমরা বলতে পারতেছি আমাদের মহাকর্ষ বলটা
ভরের গুণফলের সমানুপাতিক এবং আলটিমেটলি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন দেখো, এখন কি আমরা এই পুরো সূত্রটাই কি আমরা এই প্রশ্নটা সমাধান করতে কাজে লাগবে? না। দেখো ফিজিক্সে তোমাদের সবথেকে সহজ একটা জিনিস শিখাই দেই যে ভাইয়া তোমরা প্রশ্নটা আগে মনোযোগ দিয়ে পড়বা, প্রশ্নে কি কি উপাদানের মধ্যে সম্পর্ক দেওয়া আছে সেটা শুধুমাত্র নিবা, আর বাকি যদি এক্সট্রা কিছু থাকে সূত্র থেকে সেগুলোকে ঘাত ধরে বের করে দিব। সেটা কি দেখো একটু, আমাদের কার কার মধ্যে সম্পর্ক ভাই? ভরের মধ্যে সম্পর্ক দেওয়া আছে এবং আলটিমেটলি আমাদের দূরত্বর মধ্যে সম্পর্ক দেওয়া আছে। তার মানে ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি, দূরত্বকে আমরা ডি বা আর দ্বারা প্রকাশ করি এবং বল বের করতে বলছে অর্থাৎ এফ লাগবে আমাদের। তার মানে দেখো আমরা কিন্তু এর তো বড় সূত্র দিয়ে আলটিমেটলি দরকার নাই, আমরা এখান থেকে একটু ছোট করে নিতে পারবো সম্পর্কটা। দেখো আমরা বলটা কি জানি ভাইয়া, আমাদের বল দ্বয়ের গুণফলের সমানুপাতিক, বল দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিকটাই কি আমাদের যে ভাইয়া আমাদের মহাকর্ষ বল নির্ণয়ের সূত্র। তাহলে দেখো আমাদের বল এবং দূরত্ব আছে, তার মানে আমাদের এই যে অভিকর্ষীয় যে ধ্রুবকটা আছে এটার কোনো কাজ নাই এখানে, আমরা সূত্রটা একটু ছোট করে নিলাম। আমরা কি করলাম ভাইয়া? সূত্রটা একটু ছোট করে নিলাম। সূত্রটা কি করলাম? একটু ছোট করে নিলাম। তাহলে দেখো এখন এখান থেকে আমরা কি বলতে পারবো যে ভাইয়া এফ ইকুয়াল টু, আমরা যদি বলি তাহলে প্রথম ভরটাকে কি করছে দেখো 4 গুণ করছে, তার মানে আমরা 4 গুণ করে দাও, ইনটু দ্বিতীয় ভরটাকে কত গুণ করছে? 3 গুণ, তার মানে 3 গুণ করে দাও, ডিভাইডেড বাই দূরত্ব কি করছে ভাই? দূরত্ব আমাদের কিন্তু দ্বিগুণ করে ফেলছে, দূরত্ব দ্বিগুণ। তার মানে দেখো এই যে 2 এর উপর স্কয়ার করতে হবে, তার মানে 2 দুগুণ 4, এই যে উপরের 4 আর নিচের 4 কাটা, তার মানে আমাদের কত আসতেছে দেখো, আমরা যদি এখানে সাজাই লিখি যে ভাইয়া এটা যদি f2 হয় এখানে তো অবশ্যই f1 হবে, তাহলে f2 ইকুয়াল টু আমাদের কি হবে? পূর্বের কত গুণ হবে? 3 গুণ। পূর্বের কত গুণ ভাইয়া? 3 গুণ, অর্থাৎ 3f1। সো পূর্বের 3 গুণ কোথায় আছে? ফ্যান্টাস্টিক ভাবে দেখো আমাদের ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যানসার। ফ্যান্টাস্টিক ভাবে আমরা কি পাচ্ছি ভাইয়া? আমাদের ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যানসার। ফ্যান্টাস্টিক ভাবে আমাদের ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যানসার। সো সবাই আমরা বুঝতে পারছি কিনা একটু বলেন তো দেখি, সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা ভাইয়ারা একটু আমাকে বলেন যে ভাইয়া সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কি না? সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা একটু আমাকে বলেন। সবার ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন, তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। তাহলে কি করব ভাইয়া? তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। ওকে, সো একদম সহজ একটা প্রশ্ন ছিল। সো চলো আমরা যদি একটু পরবর্তী প্রশ্নটাই চলে যাই, তাহলে দেখো আমাদের কি বলা আছে, ওকে। সো দেখি আমরা পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে দেখো আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ থিওরি যেগুলো আমাদের অবশ্যই পরীক্ষার জন্য মনে রাখতেই হবে, সেগুলো তোমাদেরকে আমি একটু আমাদের বই থেকে সামারি আকারে সুন্দর মতো দাগাই দিই যে কোন কোন বিষয়গুলো তোমার জানা লাগবেই। সো দেখো এখানে আমাদের কেপলারের সূত্র বলি সংক্রান্ত আমাদের দেওয়া আছে। সো কেপলারের সূত্র একটু পরে আমরা কেপলারের সূত্র জানবো। কেপলারের সূত্র ইতিমধ্যে আমরা পূর্বের ক্লাসে আমরা সুন্দর মতো বলে দিয়েছিলাম তোমাদেরকে, কেপলারের 3টা সূত্র আছে, এটা একটু পরে আলোচনা করবো। তার আগে দেখো বিভিন্ন মতবাদ আছে। কি ভাইয়া? বিভিন্ন আমাদের মতবাদ রয়েছে। সো আমাদের টলেমি কি মতবাদ দিছে দেখো, টলেমির মতবাদটা হচ্ছে পৃথিবীর আমাদের মহাবিশ্বের কেন্দ্র এবং সূর্য ও অন্যান্য গ্রহ পৃথিবীকে কেন্দ্র করে আবর্তন করে। সো দেখো আলটিমেটলি সবকিছু পৃথিবীকে কেন্দ্র করে আবর্তন করে, কে বলেছে? বিজ্ঞানী টলেমি বলেছে। এটা আলটিমেটলি ডাইরেক্ট উক্তিগুলো আসতে পারে। তারপরে দেখো কোপারনিকাস, এটাও খুবই গুরুত্বপূর্ণ। সো কোপারনিকাস কি বলছে যে ভাইয়া সূর্য মহাবিশ্বের কেন্দ্র ও স্থির পৃথিবী একটি গ্রহ ও অন্যান্য গ্রহের মতোই সূর্যকে কেন্দ্র করে আবর্তন করে। তার মানে দেখো আলটিমেটলি এটাও কিন্তু কোপারনিকাস বলছে। কে কোনটা উক্তি দিছে সেটা একটু জানতে হবে। তারপরে কি ট্রাইকো ব্রাহে, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, সো এটা না জানলেও চলবে বা আলটিমেটলি পরীক্ষায় আসে না, এটা একবারও এখনো আসে নাই। বাট এই যে কেপলার কি বলছে দেখো তো, কেপলার এই সকল তথ্য বিশ্লেষণ করেন এবং ব্যাখ্যা করেন। আসলে আলটিমেটলি গ্রহ এবং উপগ্রহ সম্বন্ধে মানে আলটিমেটলি ঘূর্ণনরত যে অবস্থার যে কন্ডিশনগুলো রয়েছে সেগুলো কিন্তু বিজ্ঞানী কেপলার কি করছে? আলটিমেটলি ব্যাখ্যা করে দিয়েছে। সো আমরা যদি পরবর্তীতে যাই, তার মানে এখান থেকে আমরা কি মনে রাখতে হবে ভাইয়া? যে বিজ্ঞানী টলেমি কি বলছে, বিজ্ঞানী কোপারনিকাস কি বলছে, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে যে অন্যান্য উপগ্রহগুলো ঘুরে, এটা কে বলছে? আমাদের কোপারনিকাস বলছে। সো এই বিষয়গুলো একটু জানতে হবে, মতবাদ থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। সো দেখো পরবর্তীতে কেপলারের সূত্র, এখান থেকে কেপলারের সূত্র আমাদের কিভাবে প্রশ্ন আসবে যে ভাইয়া প্রথম সূত্রটা কিসের সূত্র? আমাদের উপবৃত্ত বা কক্ষের সূত্র। যে দেখো আলটিমেটলি আমরা যে একটু আগে শিখলাম যে ভাইয়া সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহ পৃথিবীকে কি উপবৃত্তাকার পথে ঘুরবে, এটা কে বলছে? এটাই কিন্তু কেপলার বলছে। সো কিরকম পথে ঘুরবে? উপবৃত্তাকার পথে ঘুরবে। কিরকম পথে ভাইয়া? উপবৃত্তাকার পথে ঘুরবে। এটাই কিন্তু আমাদের কি কেপলারের প্রথম সূত্র। সো তোমার পরীক্ষার প্রশ্ন এভাবে আসতে পারে, সেভাবে কি ভাইয়া যে কেপলারের প্রথম সূত্রটা কি? সো এখান থেকে একটু মাথায় রাখতে হবে। তারপরে দ্বিতীয় সূত্রটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের সূত্র এবং তৃতীয় সূত্রটা হচ্ছে পর্যায়কাল বা সময়ের সূত্র। সো এই সময়ের সূত্র বা পর্যায়কালের সূত্রের এই যে সম্পর্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ম্যাথমেটিক্স আছে যে ভাইয়া টি স্কয়ার সমানুপাতিক আর কিউব। তার মানে আমাদের পর্যায়কাল বা আবর্তনকালের উপর বর্গ সমানুপাতিক, এটা হচ্ছে দূরত্ব। এই আরটা কি ভাইয়া? এই আরটা হচ্ছে আমাদের দূরত্ব। ঠিক আছে, এটা আবার ব্যাসার্ধ ভাবিও না কেউ, এটা হচ্ছে আমাদের দূরত্বের ঘন। ঠিক আছে, সো এইখান থেকে দেখো আমরা একটা টিপস
আমরা হচ্ছে খুব সুন্দরভাবে তোমাদেরকে বলে দিছিলাম কি ভাইয়া, একটা সুন্দরভাবে টিপস তোমাদেরকে বলে দিছিলাম, সেটা কি যে ভাইয়া এই কেপলারের যে তিনটা সূত্র আছে এটা কিভাবে মনে রাখবো আমরা, সেটা হচ্ছে ইএটি অর্থাৎ খাওয়া দাওয়া দ্বারা আমরা মনে রাখতে পারবো। ইএটি অর্থাৎ খাওয়া দাওয়া দ্বারা আমরা কিন্তু খুব সহজেই মনে রাখতে পারবো। দেখো ই ফর ইলিপস, ই ফর ইলিপস, ইলিপসের আমাদের হচ্ছে বাংলায় হচ্ছে উপবৃত্ত, ইলিপস, ইলিপসের বাংলায় কিন্তু আমাদের উপবৃত্ত। তার মানে দেখো এ ফর হচ্ছে এরিয়া, এ ফর কি ভাইয়া, এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল, এ ফর এরিয়া, এ ফর এরিয়া মানে ক্ষেত্রফল, আর টি ফর টাইম মানে হচ্ছে আবর্তনকাল, টি ফর টাইম মানে আবর্তনকাল। তার মানে দেখো আমরা খুব সহজেই একটা ছন্দের মাধ্যমে, খুব সহজেই ভাইয়া একটা ছন্দের মাধ্যমে আমরা কি করতে পারবো, খুব সহজেই একটা ছন্দের মাধ্যমে আমরা কেপলারের সূত্রগুলো মনে রাখতে পারবো। সেটা কি যে ভাইয়া ইট অর্থাৎ খাওয়া দাওয়া দ্বারা। আলটিমেটলি খুব মজার একটা শর্টকাট, এটা একটু কষ্ট করে মনে রাখবা। সো দেখো পরবর্তীতে যদি আমরা যাই, সো পরবর্তীতে আমাদের কি বলা আছে দেখো, পরবর্তীতে বেশ কিছু তথ্য দেওয়া আছে, এগুলো আমাদের জয়কুলি বইয়েও কিন্তু রয়েছে। সো যারা এখনো বইটা কালেক্ট করোনি তাহলে বইটা কালেক্ট করে নিবা, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে, ঠিক আছে। এগুলো কিন্তু সবকিছু আমরা বইয়ের থেকেই কালেক্ট করে তোমাদেরকে পড়াচ্ছি। সো দেখো আলটিমেটলি কিছু কিছু জিনিস আছে মাঝে মাঝে পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকতে পারে, আবার নাও দেওয়া থাকতে পারে। সো যেমন আমরা পৃথিবীর ভর সবাই জানি যে ভাইয়া 6 × 10⁻24 পৃথিবীর ঘনত্ব, এইটা পরীক্ষায় আসে ভাইয়া। এটা অলরেডি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ডিরেক্ট এমসিকিউ আকারে আসছিল যে ভাইয়া পৃথিবীর ঘনত্ব কত, 5.5 × 10⁻³ কেজি মিটার কিউব, কেজি পার মিটার কিউব। আর যদি গ্রামে থাকে তাহলে আমরা কি জানি যে ভাইয়া 5.53 গ্রাম পার মিটার কিউব, ঠিক আছে। তারপরে দেখো পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, অথবা মিটারে লিখলে আমাদের 6.4 × 10⁻6 মিটার। সূর্যের ভর 2 × 10⁻30, সূর্যের ব্যাসার্ধ কত, চাঁদের ভর কত, চাঁদের ব্যাসার্ধ কত, এগুলো না জানলেও দেখো আমি তোমাদেরকে একটু দাগাই দেই যে ভাইয়া পৃথিবীর ভরটা, এটা পরীক্ষার প্রশ্নে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। সো এই জিনিসটা একটু কষ্ট করে মুখস্থ করবা। পৃথিবীর ঘনত্ব অলরেডি পরীক্ষায় আসছিল এবং পৃথিবীর ব্যাসার্ধ, এই তিনটা জিনিস অর্থাৎ প্রথম যে তিনটা আছে আমাদের, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। তার মধ্যে ঘনত্বটা অলরেডি আসছিল এবং পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ, এটা কিন্তু বিভিন্ন পরীক্ষার প্রশ্নে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। একটু কষ্ট করে মনে রাখবো, অন্তত প্রথম তিনটা একদম ফরজে আইন, ঠিক আছে, মনে রাখতেই হবে। তারপরে এগুলো একটু জাস্ট দেখে নিবা, তারপরে এগুলো কি করবা ভাইয়া, জাস্ট একটু দেখে নিবা। সো চলো আমরা পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে দেখি আমাদের কি বলা আছে। পরবর্তীতে হচ্ছে এই যে আমাদের মহাকর্ষ সূত্র। সো মহাকর্ষ সূত্র আমরা অলরেডি পড়ে ফেলছি। মহাকর্ষ সূত্র এখান থেকে আলটিমেটলি আমাদের এই সূত্রটা জানতে হবে। তারপরে সূত্রের ভেক্টর রূপ, এটা কিন্তু এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আলাদা হয়েছে না, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিটেনে চলে আসতে পারে। ভেক্টর রূপটা একটু ভালো মতো দেখবা, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেনে চলে আসতে পারে যে ভাইয়া মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপটা কি রকম, ভেক্টর রূপ তুমি লেখো। এই টাইপের ছোট ছোট প্রশ্ন কিন্তু রিটেনেও আসতে পারে। সো ভেক্টর রূপটা একটু দেখবা। তারপরে দেখো মহাকর্ষ ধ্রুবক। সো মহাকর্ষ ধ্রুবক থেকে আমি তোমাদেরকে সবসময় বলেছি ভাইয়া ফিজিক্সে যখনই যেটা পড়বা সেটার মাত্রা, একক এবং মান, এগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। এটা থেকে অলরেডি কিন্তু আমাদের মান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, ভার্সিটি বলো মেডিকেল বলো সব জায়গায় আসছিল। মানটা কত, মহাকর্ষ ধ্রুবক জি এর মান কত, 6.673 × 10⁻11। এককটা কি ভাইয়া, এককটা হচ্ছে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। মাত্রাটা কি ভাইয়া, মাত্রাটা হচ্ছে L³ M−T−2। সো এই একক মাত্রা থেকে অলরেডি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভাই প্রশ্ন ফাটায় আসছে। সো এটা একটু কষ্ট করে খেয়াল রাখতে হবে, এটা একটু মনে রাখতে হবে বা মুখস্থ করে রাখতে হবে। দেখো আলটিমেটলি একক এবং মাত্রা আমরা কিন্তু বিগত ক্লাসে অর্থাৎ পর্ব 1 ক্লাসটাতে খুব সুন্দর মতো সূত্র থেকে কিভাবে আনতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাই দিছি। যারা পর্ব 1 ক্লাসটা করনি তারা অবশ্যই করে ফেলবা, ওকে। তাহলে আলটিমেটলি এগুলো নিয়ে আর কনফিউশন থাকবে না। সো দেখো এইখানে আরো কিছু আমাদের হচ্ছে বিষয় মাথায় রাখতে হবে। আমি যদি তোমাদের একটু দাগাই দিই, দেখো মহাকর্ষ ধ্রুবক কোনো মাধ্যমের উপর নির্ভর করে না, এটা অলরেডি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চলে আসছিল। মহাকর্ষ ধ্রুবকটা কি ভাইয়া, কোনো মাধ্যমের উপর ডিপেন্ড করে না। মহাকর্ষ ধ্রুবকটা কি, কোনো মাধ্যমের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। এটা একটু কষ্ট করে মাথায় রাখবা। এখন আমাকে একটু বলতে পারবা তোমরা একটু কমেন্ট সেকশনে যে ভাইয়া মহাকর্ষ সূত্রটা কে আবিষ্কার করছে এবং মহাকর্ষ ধ্রুবকের মান কে আবিষ্কার করছে, সবাই একটু বলো, সবাই একটু কমেন্ট সেকশনে বলো দেখি, সবাই একটু কমেন্ট সেকশনে আমাকে বলো, আমরা খুব সহজে আনতে পারবো। দেখো যে ভাইয়া T1 / T2, আমরা এই স্কয়ারটাকে পার করে দিব এখানে। দেখো R1 / R2, তার উপরে আমাদের তো আগে থেকেই কত ছিল, 3 ছিল, আর এই স্কয়ারটাকে পার করে দিলে কি হয়, রুট হয়। রুট মানে আবার পাওয়ার হাফ, তার মানে 3/2 লিখতে পারবো, ওকে। 3/2 লিখতে পারবো। তাহলে দেখেন এখন আমরা মান বসাই দাও যে ভাইয়া এটার মান কত ছিল, R1 এর মান তো যথাক্রমে একটা হচ্ছে R, আর R2 এর মান কত দেওয়া আছে 4R। সো আমি বসাই দিলাম 4R, তার উপরে 3/2। এখন এই আর কাটা, তার মানে আমরা কি থাকতেছে ভাইয়া, যে উপরে থাকতেছে 1/4 × 3/2। তাহলে দেখেন এই যে পাওয়ার হাফ মানে কিন্তু কি ভাইয়া, পাওয়ার হাফ মানেই রুট। সো আমি চাইলে এটাকে এভাবে লিখতে পারবো যে √1/4
4 তার উপরে কত কিউব। তাহলে দেখেন এখানে আমাদের আসবে 1 কে রুট করলে তো 1ই হয়, আর 4 কে রুট করলে হয় 2, পাওয়ার হচ্ছে কত 3 দিয়ে দাও। তার মানে এখন আমাদের 1 কে কিউব করলে 1 এবং 2 কে কিউব করলে আমাদের কত হবে 8। তার মানে আমরা কত পাচ্ছি যে ভাইয়া T1 অনুপাত T2, T1 অনুপাত T2 অর্থাৎ পর্যায়কালের অনুপাত আমরা 1:1:8 পাচ্ছি, 1:8। সো কোথায় আছে আমাদের রাইট অ্যান্সারটা? সবাই একটু অ্যান্সার করার ট্রাই করো দেখি, সবাই একটু অ্যান্সার করার ট্রাই করো যে ভাইয়া 1:8 কোথায় আছে। তো ফ্যান্টাস্টিক ভাবে আমাদের বি নাম্বারটাই কিন্তু রাইট অ্যান্সার, যে ভাইয়া 1:8 সবার ক্লিয়ার? সো এই প্রশ্নটা দেখো ঘুরায় ফেরায় বিভিন্ন ইউনিভার্সিটিতে বারবার কিন্তু চলে আসতেছে। সো কেপলারের তৃতীয় নাম্বার সূত্রটা যেটা হচ্ছে আবর্তনকাল বা সময়ের সূত্র, এই সূত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ডিরেক্ট সম্পর্কটাও আসতে পারে যে ভাই এই সম্পর্কটাও আসতে পারে, আবার এখান থেকে ম্যাথমেটিক্সও আসতে পারে। সো সুন্দরভাবে একটু দেখে রাখবেন, ভাইয়া দেখে রাখবেন। এই তো সবাই পেরে গেছি যে ভাইয়া বি নাম্বার হবে অ্যান্সার। ওকে, এই ক্লাসে কিন্তু কমেন্ট করতে হবে, ঠিক আছে? ঘুমাই ক্লাস করলে হবে না। ক্লাসে আলটিমেটলি তুমি যেটা জানো সেটা ভাইয়াকে অবশ্যই জানাতে হবে। যদি ভুল হয় কোনো সমস্যা নাই, আমি তো বারবার করে বলি যে যত বড় আমার ক্লাসে ভুল করো, যাতে এই ভুলগুলো পরীক্ষার হলে আবার রিপিট না হয়, ঠিক আছে? সো তুমি যেটা জানো সেটা অবশ্যই কমেন্ট করবা, যদি ভুল হয় সেই ভুলটা শুধরাই দেওয়ার দায়িত্ব তোমাদের মুন্না ভাইয়ার। ওকে, সো সবাই একটু রেসপন্স করবা, তাহলে আমাদের ক্লাসটা নিতে সুবিধা হবে এবং তোমাদেরও বুঝাতে সুবিধা হবে। সো চলো আমরা নেক্সটে চলে যাবো। দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে, এটা তোমাদেরকে পারতে হবে ভাই। একটু আগেই তোমাদেরকে বলিয়ে দিয়েছিলাম যে ভাইয়া কি কি জিনিস আমাকে মুখস্থ রাখতে হবে। মহাকর্ষ অভিকর্ষ অনেক মজার একটা চ্যাপ্টার, এখান থেকে তুমি অনেক কিছু মুখস্থ বসাই দিতে পারবা, ঠিক একইভাবে এটাও তুমি মুখস্থ বসাই দিতে পারবা। দেখো কি বলছে, সবাই একটু বলার চেষ্টা করি যে ভাইয়া সূর্যের চারিদিকে শুক্র ও পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে আমাদের কত 54 অনুপাত হচ্ছে 75। ওকে, পৃথিবীতে 365 দিনে 1 বছর হলে শুক্রে কত দিনে 1 বছর হবে? দেখছো শুক্রে কত দিনে 1 বছর হবে? শুক্রতে কত দিনে 1 বছর? সবাই একটু দ্রুত, শুক্রতে কত দিনে 1 বছর? একটু আগেই তোমাদেরকে শিখাইছি শুক্রতে কত দিনে 1 বছর, আমরা শিখাইছিলাম যে ভাই 225 দিন। একটু আগে তোমাদেরকে নোট ডাউন করে দিয়েছিলাম কত 225 দিন। এখন 225 এর আশেপাশে কে আছে দেখো তো, 225 এর আশেপাশে মোটামুটি আলটিমেটলি আমাদের কি প্রায় সবগুলাই আছে, তাই না? সো এইটার মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে? দেখো আমাদের কি বললাম যে আমরা মনে রাখছিলাম কিন্তু পৃথিবী সাপেক্ষে, এখানে কিন্তু সাপেক্ষ কিন্তু আলটিমেটলি আরো হইতে পারে, বাট আমরা পৃথিবীর সাপেক্ষটাই স্ট্যান্ডার্ড, এটা একটু কষ্ট করে মনে রাখবো, পৃথিবীর সাপেক্ষটাই আমরা মনে রাখবো। ওকে, সো আমাদের শুক্রে কতদিনে 1 বছর হবে বলো? শুক্রে কতদিনে 1 বছর? শুক্রে কতদিনে 225 এর আশেপাশে একটু দেখো এখানে ঝামেলা হচ্ছে, আমাদের হচ্ছে 224ও আছে, আবার 223ও আছে, 222ও আছে, 221ও আছে। এইটা একটু কষ্ট করে আমাকে একদম এক্সাক্ট মানটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? পৃথিবীর সাপেক্ষে আমরা 225 দিন জানি, বাট আমাদের 223 দিন মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার। দেখো আলটিমেটলি 223 দিন, এইটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। তার মানে আলটিমেটলি যখন নোট করবেন তখন এই যে 225 এর অবলিক 223 দিন মনে রাখবেন, ঠিক আছে? 223 দিন। এটা চাইলে তোমরা হচ্ছে ওই যে পর্যায়কালের সূত্র থেকেও আনতে পারবা, বাট আমরা এটা ডিরেক্ট মুখস্থ রাখতে পারবো। তুমি চাইলে এটা এভাবেও ক্যালকুলেশন করতে পারবে যে টি² সমানুপাতিক r কিউব, বাট এটা দরকার হয় না কারণ এগুলো ফিক্সড জিনিস। আর আমরা ফিজিক্সে কি ভাইয়া সব সময় জানি যে ভাইয়া যেখানেই তুমি ফিক্সড মান দেখতে পারবা বা যেখানেই তুমি ফিক্সড জিনিস দেখতে পারবা সুন্দরভাবে মুখস্থ করে দাগাই দিতে পারবা। সো এই জিনিসটা একটু মনে রাখবা যে ভাই শুক্রে কত 223 দিন, শুক্রে কত 223 দিনে 1 বছর হচ্ছে। সো চলো আমরা যদি নেক্সটে যাই ভাইয়া, দেখো নেক্সটে কি বলা আছে যে পৃথিবীতে একটি বস্তুর ওজন 196 নিউটন হলে আমাদের এর ভর কত হবে? তাহলে দেখো আমাদের ভর মানে কি ভাইয়া, অর্থাৎ আমাদের এম এর মানটা বের করতে বলছে। কি বলছে? যে এম এর মানটা কিন্তু আমাদের বের করতে বলছে, ভর। ওকে, সো আমাদের দেখো ওজনটা দেওয়া আছে। এখন ওজন মানে কি জানি আমরা? ওজন মানে কি জানি যে ভাইয়া W = mg, তাই না? W = mg। তাহলে দেখেন এই যে m এর মান বের করতে বলছে, তার মানে m = আমরা W/g পাবো। সো W এর মানটা কত ভাইয়া? W এর মান দেখেন ওজনের মান দেওয়া আছে 196 নিউটন, 196/9.8, g এর মান তো আমাদের সবারই মুখস্থ আছে 9.8। এখন এই 9.8 এর পয়েন্টটা তুলে দেন, এখানে 10 দ্বারা গুণ করে দেন, তাহলে দেখেন 2 98 দুগুণ 196 হচ্ছে। তার মানে আমাদের কত হচ্ছে যে ভাইয়া ভরটা আমাদের 20 কেজি। ভরটা কত? 20 কেজি। সো আমাদের 20 কেজি কোথায় আছে? এটা ফ্যান্টাস্টিক ভাবে সি নাম্বারটা রাইট অ্যান্সার। ফ্যান্টাস্টিক ভাবে আমাদের কি হবে ভাইয়া? সি নাম্বারটা রাইট অ্যান্সার। এই তো সুলতানা অ্যান্সার করে ফেলছে অলরেডি যে ভাইয়া আমাদের কি হবে? সি নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে, সি নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। সো চলেন তাহলে আমরা পরবর্তীতে চলে যাব। সো পরবর্তীতে দেখেন আমাদের বেশ কিছু আমাদের হচ্ছে থিওরি কনসেপ্ট রয়েছে। সো আমি যদি তোমাদেরকে একটু বলে দিই যে ভাই এখান থেকে কি কি তোমাকে অবশ্যই ফরজে আইন মনে রাখতেই হবে বা মুখস্থ করতেই হবে, সেটা দেখো আমাদের অভিকর্ষ ত্বরণের মানের তারতম্য মানে পরিবর্তন হয় কয়টা কারণে? 3টা কারণে মনে রাখবা সব সময়। অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন, যে ভাই উপরে গেলে পরিবর্তন হচ্ছে, নিচে গেলে পরিবর্তন হচ্ছে,
কি 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 কারণে আসলে মূলত আমাদের পরিবর্তন হয়, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। একটা হচ্ছে উচ্চতার ক্রিয়া, একটা হচ্ছে অক্ষাংশ বা পৃথিবীর আকৃতির জন্য, আর একটা কি ভাইয়া আমাদের পৃথিবীর ঘূর্ণন বা আহ্নিক গতির জন্য। সো এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে ডিরেক্ট, একদম থিওরি টাইপ প্রশ্ন। জাহাঙ্গীরনগরে এরকম প্রশ্ন আসে যে ভাইয়া নিচের কোনটি অভিকর্ষ ত্বরণের তারতম্যের কারণ, নিচের কোনটি অভিকর্ষ ত্বরণের তারতম্যের কারণ। সো এখানে আমাদের 3টা কারণ আছে, আমাদের মনে রাখতে হবে। তারপরে দেখো মেরুতে কত, এগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে। এগুলো ডিরেক্ট ফিক্সড মান, ডিরেক্ট ভাইয়া ফিক্সড মান অন্তত। মেরুতে কত, তারপরে হচ্ছে ঢাকায় এগুলো খুব বেশি একটা আসবে না। মেরুতে এবং বিষুবীয়তে এইটা অবশ্যই অবশ্যই আমরা মুখস্থ রাখবো। মেরুতে কত ভাইয়া, মেরুতে হচ্ছে 9.832, বিষুবীয়তে কত 9.78। তারপরে যদি আমরা আসি দেখো আমাদের আদর্শ মান কিসে ধরা হয়, এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। 45 ডিগ্রি অক্ষাংশে, সমুদ্রের তলে বা সমুদ্র পৃষ্ঠে আমাদের 45 ডিগ্রি অক্ষাংশে আমাদের জি এর মানটাকে আদর্শ ধরা হয়। সেটাকে আমরা দেখো বিভিন্ন এককে একটু মনে রাখতে হবে, বিভিন্ন এককে। দেখো একক কনভার্সন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমাদের এই যে ফুট পার সেকেন্ড স্কয়ার, এটা কই লাগবে, যা ফিজিক্সের গতিবিদ্যা নামক একটা অধ্যায় আছে, সেখানে কিন্তু আমাদের এই মানটা লাগে। অনেকে আছে যে ভাই জি এর মান মানেই 9.8 দাগাই দেয়, বাট না, তোমাকে ফুট পার সেকেন্ড স্কয়ার থাকলে তোমাকে 32 দাগাইতে হবে। সো কোন এককে কত, কোন এককে কত, এটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। দেখো ফুট পার সেকেন্ড স্কয়ারে আমাদের কত ভাইয়া, ফুট সেকেন্ড ইনভার্স 2 তে কত আমাদের 32। আমাদের 0.9 না বসালেও হয়, আমরা হাতে ক্যালকুলেশন সুবিধার্থে ডিরেক্ট 32 বসাই দেই। তারপরে হচ্ছে এমএস ইনভার্স 2 তে কত 9.8। আবার সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2 তে কত সেকেন্ড আমাদের হচ্ছে আমাদের 981। তারপরে দেখেন আমাদের হচ্ছে চাঁদে অভিকর্ষ ত্বরণ, পৃথিবীর অভিকর্ষ ত্বরণের কত 6/1 এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। যখন তুমি একটা বস্তুকে চাঁদে নিয়ে যাবে তখন কিন্তু ভর জীবনে পরিবর্তন হয় না, তুমি যেখানেই নিয়ে যাও না কেন ভর চেঞ্জ হয় না, বাট ওজন চেঞ্জ হয়। কারণ ওজন আমরা কি জানি যে ভাই ওজনে থাকে হচ্ছে W = mg, এই জিটা চেঞ্জ হলে আমাদের অবশ্যই ওজনও চেঞ্জ হবে, কিন্তু ভর চেঞ্জ হয় না। এটা ভেলকিবাজি প্রশ্ন আসে। ভর কিন্তু কখনোই চেঞ্জ হয় না, ভর কিন্তু ভাইয়া কখনোই চেঞ্জ হয় না, ভর কিন্তু কখনোই চেঞ্জ হয় না। সো একটু মাথায় রাখবেন, মাঝে মাঝে এরকম প্রশ্ন আসে, এটা বিশেষ করে মেডিকেলে একটু বেশি আসে যে ভাইয়া আমি একটা এত কেজি ভরের একটা বস্তুকে চাঁদে নিয়ে গেছি, এখন ভরটা কত হবে। তোমাকে খেয়াল রাখতে হবে যে ভাই লাস্ট পর্যন্ত তোমাকে কি বের করতে বলছে, ভর বের করতে বলছে নাকি ওজন বের করতে বলছে। ওকে, আচ্ছা ঠিক আছে। সো চলেন তাহলে আমরা নেক্সটে চলে যাব। সো এখান থেকে কি কি পড়তে হবে আমরা সুন্দর মতো দাগাই দিলাম। সো চলো আমরা যদি নেক্সটে যাই, দেখো নেক্সটে আমাদের কি প্রশ্ন দেওয়া আছে যে অভিকর্ষীয় ত্বরণ জি বনাম পৃথিবী পৃষ্ঠ হতে গভীরতা এইচ এর লেখচিত্র কোনটা। দেখো লেখচিত্র অলরেডি কোথায় আসছিল, ঢাবিতে আসছিল, রাজশাহীতে আসছিল। রাজশাহীতে কিন্তু তোমরা গ্রাফ থেকে প্রশ্ন পাবাই, মাস্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্রাফ থেকে অবশ্যই ফিজিক্সের প্রশ্ন আসবেই, 100% শিওর। সো দেখো এই প্রশ্নটা তোমার কোথায় আসছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল। সবাই একটু অ্যান্সার করার ট্রাই করো দেখি ভাইয়া, সবাই একটু অ্যান্সার করার ট্রাই করো। দেখো কি বলছে যে অভিকর্ষীয় ত্বরণ আমাদের জি বনাম পৃথিবীর পৃষ্ঠ হতে আমাদের গভীরতা এইচ। তাহলে দেখো আমরা পৃথিবীর পৃষ্ঠ হতে গভীরতা, দেখো উচ্চতা আর গভীরতার সাথে সম্পর্ক কি। দেখো আমরা একটা সূত্র জানি না যে ভাইয়া আলটিমেটলি আমরা জি ইকুয়াল টু কি জানি, জি ইকুয়াল টু বড় হতে GM / r², তাই না। সো ব্যাসার্ধের সাথে আমাদের কি সম্পর্ক, আমাদের বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে দেখো যত দূরত্ব বাড়বে তত আমাদের জি কমতে থাকবে, যত দূরত্ব বাড়বে অর্থাৎ যত গভীরতা বাড়বে তত আমাদের জি কমতে থাকবে, ঠিক আছে। কারণ আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক, একটা বাড়লে একটা কমবে, একটা কমলে আরেকটা বাড়বে। সো দেখেন তো এখানে যে ভাই বি নাম্বার অপশনটা দেখো কোনো কিছু দেখো স্থির অবস্থায় আছে, চেঞ্জ হচ্ছে না, হবে না। এটা আবার মূল বিন্দুগামী সরলরেখা, দুইটাই সমহারে বাড়তেছে, হবে না। তারপরে এটা তো আরো হবে না, তার মানে এই দেখেন আমাদের এ নাম্বারটা রাইট অ্যান্সার হচ্ছে যে ভাই এইচ যখনই আমরা বাড়াচ্ছি জি আমাদের কিন্তু কমে যাচ্ছে, এইচ যখনই আমরা বাড়াচ্ছি জি আমাদের কমে যাচ্ছে। সুলতান অ্যান্সার করছো যে ভাই এ নাম্বার মেবি না, এ নাম্বার 100% রাইট অ্যান্সার, ঠিক আছে, কোনো মেবি না, ঠিক আছে। ওকে, সো সবার ক্লিয়ার যে ভাই যখনই তুমি গভীরতায় যাও বা উচ্চতায় যাও আলটিমেটলি আমাদের অভিকর্ষ ত্বরণের মান কিন্তু কমবে। যত তুমি এইচ বাড়াবা বা ডি বাড়াবা তত আমাদের জি এর মান কমবে, ঠিক আছে। সো চলেন তাহলে আমরা পরবর্তীতে চলে যাব নাকি, সবার ক্লিয়ার রে। এই তো তিথিও অ্যান্সার করে ফেলছো, বাকি সবার অ্যান্সার দেখতে পাচ্ছি না কেন, দ্রুত সবাই একটু কমেন্ট করবা, ঠিক আছে। গ্রাফ রিলেটেড দেখো জাস্ট চিত্রগুলো খেয়াল রাখবা, কি গ্রাফে তোমরা অনেক প্যারা খাও, যে ভাই গ্রাফ না বুঝতে পারি না। সো গ্রাফে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে, তোমাকে দেখতে হবে যে কার মধ্যে সম্পর্ক দেওয়া আছে। এটা সবার প্রথমে তুমি খেয়াল করবা যে ভাই এইখানে আমাদের যার সম্পর্ক দেওয়া আছে এইখানে আলটিমেটলি সেটা দেওয়া আছে কিনা।
এবং আমাদের যার যার মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলছে আমরা মেইন সূত্রে সেটাকে দেখবো যে ভাই সমানুপাতিক সম্পর্ক নাকি ব্যস্তানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক থাকলে আমাদের এটা বাড়লে ওটাও বাড়বে, আবার ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকলে একটা বাড়লে একটা কমবে বা একটা কমলে আরেকটা বাড়বে, অর্থাৎ বিপরীত। আর সমানুপাতিক মানে দুইটাই সমহারে বাড়তে থাকবে। ওকে, আচ্ছা, সমানুপাতিক বাড়লে বাড়বে, আবার কমলে দুইটাই একসাথে কমবে। সো চলেন আমরা এই থিওরি টাইপ প্রশ্নগুলো একটু কষ্ট করে সুন্দর মতো কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। সো চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী কোশ্চেন দেখো যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত? পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত? পৃথিবীর কেন্দ্রে, এই তিথি বেশিক্ষণ হয় নাই, তিথি বেশিক্ষণ হয় নাই, আমরা একটু আগেই ক্লাসটা শুরু করছি। সো সবাই অ্যানসার করো যে ভাইয়া পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত? পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত? পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত? সবাই একটু অ্যানসার করার ট্রাই করো দেখি। এটা একদম সহজ, একটু মনে রাখবা, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে আমাদের লাড্ডু সোনা, অর্থাৎ 0। ঠিক আছে, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত ভাইয়া? পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান আমাদের 0। এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে, ঠিক আছে, একটু কষ্ট করে মনে রাখতে হবে। এই তো তোমরা অ্যানসার করে ফেলতেছো ভাইয়া, সি নাম্বার, শাবাশ, ধন্যবাদ। সো যেগুলো ফিক্সড মান ভাইয়া, এটাও কিন্তু ফিক্সড মান। আমি কিন্তু ক্লাসের শুরুতেই বলে দিছিলাম এই মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়টা অনেক মজার, তুমি এখানে অনেক কিছু ফিক্সড মুখস্থ বসাই দিতে পারবা। একটু পরে আমরা বিভিন্ন শর্টকাট শিখবো, দেখবে মুক্তি বেগের অনেক কনসেপ্ট আছে, তারপরে উপগ্রহের বেগের অনেক কনসেপ্ট আছে, তুমি ডিরেক্ট মুখস্থ অ্যানসার বসাই দিতে পারবা। ওকে, সো চলেন তাহলে আমরা যদি নেক্সটে যাই ভাইয়া, নেক্সটে দেখি আমাদের কি প্রশ্ন দেওয়া আছে। নেক্সট প্রশ্নটা দেখেন যে ভাইয়া একদম ডিরেক্ট সূত্র থেকেই প্রশ্ন চলে আসছে, মাঝে মাঝে আমাদের ডিরেক্ট সূত্র থেকেও কিন্তু প্রশ্ন আসে। সো দেখেন এটা ডিরেক্ট সূত্র থেকে আসা একটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। সো সবাই একটু অ্যানসার করার ট্রাই করে দেখি কি বলছে। যে ভাইয়া পৃথিবীর ভর m ইকুয়াল টু হোয়াট? তার মানে দেখেন তো কার কার মধ্যে সম্পর্ক, এখানে অভিকর্ষ ধ্রুবক g আছে, তারপরে হচ্ছে ব্যাসার্ধ আছে। তার মানে দেখেন এখান থেকে আমরা একটা সূত্র জানি না যে ভাইয়া g ইকুয়াল টু gm ডিভাইডেড বাই r, gm ডিভাইডেড বাই r, ঠিক আছে। এইটা কিন্তু ভাইয়া পৃথিবীর ভর, এটা কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে দেখেন আমাদের এইখানে m ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? gr, আর r গুণ করে দাও, ডিভাইডেড বাই আমাদের কত ভাইয়া? বড় হাতের g। তার মানে দেখেন gr ডিভাইডেড বাই বড় হাতের g কোথায় আছে? gr ডিভাইডেড বাই বড় হাতের g কোথায় আছে ভাইয়া? সবাই একটু অ্যানসার করো দেখি। gr এ 20 এর a কেন? হায় আল্লাহ, 20 এর a, হ্যাঁ এই আমি একটু মিস্টেক করছি, এখানে r স্কয়ার তো হবে, r স্কয়ার, ঠিক আছে। আমাদের আলটিমেটলি তোমাদেরটাই ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই তো সবাই অ্যানসার করতেছো ভাইয়া, a নাম্বার, হ্যাঁ। সো আমাদের একটা সূত্র কি যে ভাইয়া g ইকুয়াল টু gm ডিভাইডেড বাই r স্কয়ার। সো এখান থেকে আমরা খুব সুন্দর মতো অ্যানসার কি, এই যে এটা দাগায় দেওয়া যাবে না, দেখো আমি একটু মিস্টেক করে ফেলছিলাম, এখানে স্কয়ারটা দেই নাই। সো স্কয়ার কিন্তু খেয়াল রাখতে হবে, তার মানে g r স্কয়ার ডিভাইডেড বাই আমাদের বড় হাতের g, অর্থাৎ মহাকর্ষ ধ্রুবক যেটা। ওকে, সো এই হুবহুব সূত্রগুলোও কিন্তু পরীক্ষায় আসে, এই হুবহুব সূত্রগুলোও ভাইয়া পরীক্ষায় আসে। সো একটু খেয়াল রাখতে হবে, সো চলেন তাহলে আমরা নেক্সটে চলে যাব। দেখেন পরবর্তী প্রশ্নে এই যে এইটা হচ্ছে একটা ভেলকিবাজি প্রশ্ন, এটা তোমরা অনেকেই দেখা মাত্রই তাড়াহুড়া করতে গিয়ে ভুল করে বসে থাকো। সো আমি একটু তোমাদের কাছ থেকে অ্যানসার নিব, সবাই একটু অ্যানসার করার ট্রাই করে দেখি ভাইয়া কি বলছে এখানে। যে কত অক্ষাংশে আমাদের জি এর মান সর্বাপেক্ষা বেশি? কত অক্ষাংশে জি এর মান সর্বাপেক্ষা বেশি? তোমরা এই যে জি এর মান অক্ষাংশ দেখায় মাত্রই অনেকেই এই যে 45, যে ভাই সমুদ্র পৃষ্ঠে আমাদের 45 45 ডিগ্রি অক্ষাংশে আমরা জি এর মান আদর্শ মান ধরি যে 9.82 বা 9.83 ms ইনভার্স 2। সো অনেকেই এই যে যখন এই অক্ষাংশ দেখি তখন এটা ধাপ করে 45 ডিগ্রি দাগাই দেই, বাট এটা কিন্তু 45 হবে না, এটা কিন্তু ভাইয়া 45 হবে না বা 45 হবে না। দেখো এখানে বলছে যে সর্বাধিক কখন, দেখো আমরা একটা জি এর কিন্তু অনেক কয়টা সূত্র শিখছিলাম যে ভাইয়া জি ইকুয়াল টু লেখা যায় কি, জি ইকুয়াল টু লেখা যায় হচ্ছে gm ডিভাইডেড বাই r স্কয়ার। আমি তোমাদেরকে সূত্রগুলো একটু রিমাইন্ডার করে দিচ্ছি। আবার দেখো যদি ঘনত্ব থাকে তাহলে আমাদের 4 ডিভাইডেড বাই 3 পাই আর রো জি আমরা জানি, এটা একটা সূত্র হয়। আরেকটা হচ্ছে আমাদের যদি ল্যামডা অর্থাৎ কোণের মান দেওয়া থাকে, তার মানে জি ল্যামডা ইকুয়াল টু আমরা জানি যে ভাইয়া জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। সো দেখেন এখানে আলটিমেটলি আমাদের যখন কোণের মান দেওয়া থাকবে তখন কিন্তু আমরা এই সূত্রটা জানি। তো দেখেন সর্বাপেক্ষা বেশি কখন হবে? যে ভাই এই ল্যামডার মানটা যখন আলটিমেটলি শূন্য হয়ে যাবে, কারণ আলটিমেটলি দেখো এই যে জি থেকে যখন বাদ যে কোনো সামথিং মাইনাস হয়ে যাবে তখন তো আমাদের জি এর মানটা আসলে কমে যাবে। তাহলে আমাদের দরকার কি? সর্বাপেক্ষা বেশি। তার মানে এখানে ল্যামডা যদি আমরা ধরি যে ভাইয়া আমাদের cos 90 ডিগ্রি মান কত ভাইয়া? cos 90 ডিগ্রির মান কিন্তু ভাইয়া 0।
cos 90 ডিগ্রি মান কত 0। তার মানে দেখেন আলটিমেটলি আমরা সর্বাপেক্ষ মান বেশি পাবো কত জি ল্যামডা ইকুয়াল টু শুধুমাত্র জি থাকবে কোথায় যে ভাইয়া মেরু অঞ্চলে, পৃথিবীর মেরু অঞ্চলে, মেরু। ঠিক আছে, আমরা পৃথিবীটার যদি অঙ্কন করি তাহলে কি জানি যে ভাইয়া এই যে এটা হচ্ছে আমাদের মেরু, যেখানে আমাদের দেখো 90 ডিগ্রি কোণ অ্যাঙ্গেল হইছে, আর এটা হচ্ছে বিষুবীয়। ঠিক আছে, সো মেরুতে জি এর মান সব সময় বেশি, মেরুতে জি এর মান সব সময় বেশি। তার মানে আমাদের কিন্তু এটা 45 হবে না, আমাদের কি হবে ভাইয়া 90, আমাদের কি হবে 90। সো একটু প্রশ্নটা বুঝে শুনে তারপরে অ্যানসার করতে হবে। প্রশ্নটা কি করতে হবে? বুঝে শুনে তারপর অ্যানসার করতে হবে। বুঝা গেছে? সবাই ক্লিয়ার রে? এই যে অক্ষাংশ দেখা মাত্রই অনেকেই 45 দেখায়, সো এটা করা যাবে না, এটা করা যাবে না। সবার ক্লিয়ার ভাইয়া? সবার ক্লিয়ার কিনা বলেন দেখি, সবার ক্লিয়ার কিনা? তাহলে আমরা নেক্সটে চলে যাব। সবার ক্লিয়ার কিনা? এই তো অনেকেই অ্যানসার করে ফেলছো যে ভাইয়া 90, শাবাশ, ধন্যবাদ। সো চলেন তাহলে আমরা যদি পরবর্তী কোশ্চেনে যাই, পরবর্তী কোশ্চেনে দেখো পরবর্তী কোশ্চেনটা কি বলা আছে যে ভাইয়া কোন বস্তুকে বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে নিয়ে গেলে তার ওজনটা কেমন হবে। কোন বস্তুকে, দেখেন এটা অনেক কনসেপচুয়াল একটা প্রশ্ন, সো সবাই একটু খেয়াল করো, আলটিমেটলি তোমরা মনোযোগ দিয়ে পড়লেই পাবা, একদম থিওরি টাইপ একটা প্রশ্ন। সবাই একটু চেষ্টা করে দেখি যে ভাইয়া কোন বস্তুকে আমাদের বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে নিয়ে গেলে এর ওজনটা কেমন হবে। এর ওজন, তাহলে ওজন কার সাথে সম্পর্ক ভাই? ওজনের সূত্রটা কি? ওজনের সূত্র আমরা জানি যে ভাইয়া W = mg। ওজনের সূত্রটা কি জানি আমরা? W = mg, তাই না? এখন ওজনটা কার উপর ডিপেন্ড করে? জি যদি বাড়ে তাহলে ওজন বাড়বে, জি যদি কমে তাহলে ওজন কমবে। তাহলে দেখেন কোন একটা বস্তুকে বিষুবীয় অঞ্চল থেকে, দেখেন বিষুবীয় অঞ্চল, এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল আর এটা হচ্ছে মেরু অঞ্চল। ঠিক আছে, বিষুবীয় অঞ্চল ধরো এখানে ছিল, আস্তে আস্তে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? বিষুবীয় থেকে মেরুর দিকে নিয়ে যাচ্ছি। তার মানে আমাদের কি, আমাদের ল্যামডা বাড়তেছে। এখন মেরু অঞ্চলে কিন্তু ভাইয়া আমাদের কি হয়? জি বেশি হয়। মেরু অঞ্চলে কি ভাই? জি বাড়ে। মেরু অঞ্চলে মেরুতে দেখেন মেরুতে আমাদের কি জি বেশি বা বাড়ে আমাদের। তাহলে দেখেন যদি জি বাড়ে তাহলে আমাদের ওজন কি হবে? অবশ্যই বাড়বে, কারণ এটা আমাদের ওজনের সাথে জি সমানুপাতিক সম্পর্ক। তার মানে আমাদের ফ্যান্টাস্টিক ভাবে এ নাম্বারটা রাইট আনসার। তার মানে আমাদের কি হবে ভাইয়া? ফ্যান্টাস্টিক ভাবে এ নাম্বারটা রাইট আনসার। এই তো সবাই পেরে গেছেন। দেখছেন এরকম কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, আমরা কিন্তু শুধুমাত্র ম্যাথমেটিক্যাল টাইপ, শুধুমাত্র থিওরি টাইপ এরকম ভাবে আলোচনা করি না, আমরা একদম ম্যাথমেটিক্যাল এবং থিওরি টাইপ প্রশ্ন ফিজিক্স থেকে কিভাবে ঘুরায় পেঁচে আসতে পারে সবকিছুই কিন্তু আমি তোমাদেরকে নিজ দায়িত্বে সুন্দর মতো দেখাই দিই। একটু পরে দেখবে যে খুব কঠিনও এখান থেকে ম্যাথ আসে, যেটা আমরা কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের হেল্প নিয়ে করতে হবে একটু, সেটাও আমরা দেখব। তার মানে আমাদের একটা প্রশ্ন সহজভাবে কি আসতে পারে, আবার কঠিন হলে কিরকম ভাবে আসতে পারে, সবকিছুই আমরা এই ক্লাসের মধ্যে দেখব। সো এই ক্লাসগুলো তোমরা যদি রেগুলার করো তাহলে কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের সুন্দর মতো সকল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তার পাশাপাশি যারা এখনো আমাদের জয়কুলি পাবলিকেশনের বই কালেক্ট করে নাও নাই, সবাই বইগুলো কালেক্ট করে নিবে, কারণ বইতে সুন্দর মতো উপস্থাপন করা আছে সিকোয়েন্স মেনটেন করে। তোমার কাছে যদি বই থাকে এবং তুমি যদি আমাদের এই ফ্রি লাইভ ক্লাসগুলো রেগুলার করো তাহলে দেখবে যে পড়াটা রিলেট করতে সুবিধা হবে। ঠিক আছে, সো চলেন তাহলে আমরা নেক্সটে চলে যাব। তাহলে আমরা কি করব ভাইয়া? নেক্সট এ চলে যাব। সো নেক্সটে যদি যাই, দেখো নেক্সটে কি বলা আছে, আমাদের জয়কুলির স্পেশাল কিছু টেকনিক আছে। দেখো আমরা কেন বলি যে জয়কুলির বই সেরা, আসলে বাজারে অন্য বই থেকে জয়কুলির বই কেন সেরা? কারণ এখানে তোমরা সকল টিপস এন্ড ট্রিক্স পেয়ে যাবে। একটা বড় ম্যাথকে কিভাবে টাইম ম্যানেজমেন্ট ঠিক রেখে খুব কম সময়ের মধ্যে করতে পারবা সেটা তোমরা এখানে পেয়ে যাবা। সো দেখো এখানে আমাদের বেশ কিছু স্পেশাল শর্টকাট টেকনিক আছে জয়কুলির। সেটা কি ভাইয়া? যে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ পৃথিবীর পৃষ্ঠের আমাদের 1/n অংশ। তোমাকে যদি বলে যে ভাইয়া এত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান 1/n অংশ হলে ওই উচ্চতার মান বের করো, যদি খেয়াল রাখবা দেখো এখানে শর্টকাটটা অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে 1/n অংশ থাকতে হবে, অর্থাৎ উপরে 1 থাকতে হবে, নিচে n থাকতে হবে। তোমার যদি 1 এর জায়গায় অন্য কিছু থাকে, ধরো 2/3 অংশ হয়ে গেছে, হবে না। কিন্তু আমাদের শর্টকাটের শর্ত কি? শর্ত হচ্ছে উপরে 1 থাকতে হবে। কি ভাইয়া শর্তটা কি? শর্ত হচ্ছে উপরে 1 থাকতে হবে। শর্তটা কি ভাইয়া? উপরে 1 থাকতে হবে। তাহলে দেখেন আমরা কি পাবো ভাইয়া? ওই উচ্চতাটা বের করার নিয়ম বা শর্টকাটটা কি? যে h = √n - 1 * r। একটু পরে এগুলো প্রত্যেকটা দিয়ে আমরা ম্যাথমেটিক্স প্র্যাকটিস করব। সো এখন একটু দেখে রাখো খালি। তারপরে দেখেন যদি আমাদের কি অভিকর্ষ ত্বরণের মান দেওয়া থাকে, এটা একটু লেস ইম্পর্টেন্ট, এটা তেমন একটা আসে না। সো এটাও একটু দেখে রাখবা, √g/(n - 1 * r। একটু পরে আমরা এগুলোর প্রয়োগ কিভাবে করতে হয় সেটা দেখব। তারপরে দেখেন শুধুমাত্র উচ্চতায় আসবে না, শুধুমাত্র তো উচ্চতা আসবে না ভাই, আমাদের গভীরতাটাও আসতে পারে। সো কত অভ্যন্তরে যদি বলা থাকে ভূপৃষ্ঠের কত অভ্যন্তরে গেলে অভিকর্ষ স্তরের নামে ভূপৃষ্ঠের 1/n অংশ হবে। সো আমাদের শর্ত কি ভাই? উপরে 1 থাকতে হবে। সো 1/n অংশ হলে আমরা কি জানি? গভীরতাটা বের করার শর্টকাট টেকনিক কি? যে n - 1/n * r। সো দেখেন
এই যে এই দুইটাই কিন্তু সবসময় বেশি গুরুত্বপূর্ণ আমাদের, যে ভাই কত উচ্চতা এবং কত গভীরতা বের করতে বলে। আমাদের শর্তটা কি 1/n অংশ হলে আমরা h = √n-1 * r বলতে পারবো, আবার d অর্থাৎ গভীরতাটা n-1/n * r বলতে পারবো। ওকে, আবার দেখেন এইটা মাঝে মাঝে চলে আসে, এটা একটু লেস ইম্পর্টেন্ট। দেখেন আমি কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ এগুলোও কিন্তু পরীক্ষা সুন্দর মতো ক্লাসে আইডেন্টিফাই করে দেই, তোমাদেরকে সুন্দর মতো ক্লাসে আইডেন্টিফাই করে দেই। যখন তোমাদের সাথে তো সবারই আশা রাখি বই আছে, আমাদের জয়গুলির বই আছে, তোমরা একটু সুন্দর মতো এগুলো লিখে রাখবা, যে ভাইয়া কোনটা গুরুত্বপূর্ণ বলতেছে কোনটা কম গুরুত্বপূর্ণ বলতেছে, একটু নোট ডাউন করে রাখবা, ঠিক আছে? বইগুলোকে একটু দাগিয়ে পড়ার চেষ্টা করো, কারণ পরীক্ষার আগের এক সপ্তাহ বা আগের রাতগুলোতে তোমার এই পুরো দাগানো বইটা কাজে লাগবে। যে ভাই পরীক্ষার আগে তো সবকিছু রিভিশন দিয়ে যাইতে পারবা না ভাইয়া, যেগুলো গুরুত্বপূর্ণ বারবার করে বলতেছি ভাই বেশি বেশি আসে এগুলা, তখন ওইগুলো একটু বারবার প্র্যাকটিস করে যাইতে হবে। ওকে, সো একটু বইয়ের মধ্যে সুন্দর মতো নোট ডাউন করে রাখবা। দেখো কত উচ্চতা অভিকর্ষ ত্বরণের মান পৃষ্ঠের যদি x% দেওয়া থাকে, তাহলে আমাদের h = 10 - √x অর্থাৎ ওই x পার্সেন্টেজের এক্সটা বসাই দিব এখানে, /√x * r, ঠিক আছে? সো চলো, এগুলো তো আমরা শর্টকাট শিখলাম ভাই, এখন শর্টকাট শিখলে হবে? এগুলোর প্রয়োগ শিখতে হবে না? যে ভাই শর্টকাট জানে কিন্তু অ্যাপ্লাই করতে পারি না। সো চলেন এখন কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও আমরা দেখব, কিভাবে এগুলোতে ম্যাথমেটিক্সে আমরা অ্যাপ্লাই করব সেটাও একটু দেখার ট্রাই করব। সো চলেন দেখো আমাদের একটু প্রশ্নে চলে যায়। দেখো প্রশ্ন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি ইউনিটে অর্থাৎ টেকনোলজি ইউনিটে 23-24 একদম রিসেন্ট সালে একটা প্রশ্ন আসছিল, খুবই মারাত্মক একটা প্রশ্ন, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চলে আসতে পারে। সো দেখো এটা আমাদের একটু কাজ শক্তি ক্ষমতার হেল্প নিব আমরা, একটু কঠিন ক্যালকুলেশন লাগতে পারে, একটু মনোযোগ দাও তাহলে ইনশাআল্লাহ একবারই তোমরা বুঝতে পারবা। সো দেখো এখানে কি বলছে, যে ভাইয়া m ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে h = r উচ্চতায় নিয়ে যেতে প্রয়োজনীয় শক্তির পরিমাণ কত, যেখানে আমাদের r = পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, ঠিক আছে? এখন উচ্চতা কত দেওয়া আছে, উচ্চতা আবারও h উচ্চতা দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, প্রয়োজনীয় শক্তি, দেখেন কাজ এবং শক্তি একই জিনিস না, এখন দেখেন আমরা কাজ শক্তি ক্ষমতা এরকম একটা সূত্র শিখছিলাম, যে ভাইয়া পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, এই প্রশ্নটা কিন্তু হুবহু ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিপিট আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, একটু মনোযোগ দাও। পরিবর্তন বল দ্বারা কৃত কাজ, এই কৃত কাজের একটা সূত্র জানি, কৃত কাজ এবং শক্তি একই জিনিস। সো দেখেন এটা যদি আমরা একটু দেখার ট্রাই করি, আমরা এমনটা শিখছিলাম যে ভাই W = আমাদের হচ্ছে যেহেতু পরিবর্তনশীল এই জন্য আমরা ইন্টিগ্রেশন করি। সো ইন্টিগ্রাল আমাদের এখানে xi অর্থাৎ ইনিশিয়াল পয়েন্ট, এখানে x ফাইনাল অর্থাৎ আমাদের চূড়ান্ত অবস্থাটা, এখানে আমরা কি করি f dx, x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করে দেই, ইন্টিগ্রেশন করে দেই। সো এই সূত্রটা কি সবার মনে পড়ে ভাইয়া? এই সূত্রটা সবার মনে পড়ে? এই সূত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। দেখো এটা কিন্তু আমাদের কি এই ম্যাথমেটিক্স সমাধানে কাজে লাগবে, যেহেতু শক্তির পরিমাণ বের করতে বলছে, কাজ এবং শক্তি একই জিনিস। সো দেখেন এখন আমরা এই শক্তিটা কিভাবে বের করব, যে ভাইয়া শক্তি = ইন্টিগ্রাল, দেখেন এখানে লোয়ার লিমিট কে আপার লিমিট কে, লোয়ার লিমিট দেখেন আমাদের m ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে আমাদের এত উচ্চতায়, তার মানে দেখেন আলটিমেটলি পৃথিবীর ব্যাসার্ধ কত, r, পৃথিবীর ব্যাসার্ধটা কত, r, এটাই তো আমাদের লোয়ার লিমিট অর্থাৎ r। এখন এই আপার লিমিট কি অর্থাৎ কত উচ্চতায় তুলছে, দেখেন h = r উচ্চতায়, তার মানে দেখেন এইখানে তো ভাই r একবার আসেই, আর পৃথিবীর কেন্দ্র কত, পৃথিবীর কেন্দ্র তো r অর্থাৎ 64 কিলোমিটার আসেই, তারপরে আবার h উচ্চতায় তুলছে। এখন h এর মানটা কত, h এর মান আবারও r, তার মানে r + h অর্থাৎ এই ইন টোটালটা কত ভাইয়া, ইন টোটালটা হচ্ছে আমরা পাচ্ছি 2r, তার মানে আপার লিমিটের মান কত বসাবো, 2r বসাবো, আপার লিমিটের মান কত বসাবো, আপার লিমিটের মান বসাবো 2r। ওকে, আপার লিমিটের মান বসাবো 2r। আচ্ছা তাহলে দেখেন এখন আমরা এই যে মহাকর্ষ বল নির্ণয়ের সূত্র কি জানি, একটু আগে শিখছিলাম না একদম ক্লাসের শুরুতেই, যে ভাই F = gm, একটা ছোট হাতের m দেই, m1 m2 বাদ দিয়ে আমরা একটা ছোট হাতের m একটা বড় হাতের m দিলাম, /r² বা d² যাই বলো না কেন, /r² বা d² যাই বলো না কেন। ওকে, আচ্ছা তাহলে দেখো আমরা এই সূত্রটা বসাই দেই এখন, যে ভাইয়া gm আমাদের হচ্ছে r² বা d² যাই বলো না কেন, আর এখানে আলটিমেটলি x এর সাপেক্ষে বা r এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেশন করে দেই। ওকে, এখন তাহলে আমাদের নিয়ম কি ভাইয়া, এখন দেখেন এই যে এই কয়েকটা জিনিস আমাদের একদম ডাইরেক্ট কনস্ট্যান্ট মান না, যে ভাই g অর্থাৎ মহাকর্ষ ধ্রুবক অর্থাৎ আমাদের আবার হচ্ছে বস্তুর ভর, এগুলো তো কনস্ট্যান্ট মান, এগুলো তো চেঞ্জ হয় না, আমাদের এখানে কোনো চেঞ্জ হওয়ার কোনো অপশন নাই, ঠিক আছে? সো যেগুলো কনস্ট্যান্ট থাকবে সেগুলোকে আমরা বাইরে আনতে পারি, যেগুলো কনস্ট্যান্ট থাকবে সেগুলোকে বাইরে এনে দাও, তার মানে m বাইরে আনলাম, m বাইরে আনলাম। ওকে, এখন দেখো আমরা নিয়ম কি ভাইয়া, আমরা হচ্ছে ইন্টিগ্রেশন কিভাবে করি, যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে দেখেন এখান থেকে আমরা আপার লিমিটের মানটা বসাই দিই, আপার লিমিটের মান কত ভাইয়া 2r, তার মানে দেখেন আপার লিমিটের মান কত 2r, ঠিক আছে? আপার লিমিটের মান 2r, তার মানে 1/,
আমাদের দেখেন 1 ডিভাইডেড বাই এখানে আর স্কয়ার থাকতেছে, 1 ডিভাইডেড বাই আর স্কয়ার একদম ভেঙে ভেঙে করি, আর এখানে আর থাকতেছে, এখানে 2r থাকতেছে। এখন দেখেন আমরা পরের লাইনে আমরা লিমিটের মানটা বসাই দিব, ঠিক আছে? পরের লাইনে আমরা কি করব ভাইয়া, লিমিটের মানটা বসাই দিব, পরের লাইনে আমরা লিমিটের মানটা বসাই দিব। সো চলেন এখন আমরা যদি লিমিটের মানটা বসাই দেই, দেখেন আমাদের কি আসতেছে, লিমিটের মানটা বসাই দেই, আমাদের কি আসতেছে। সো দেখেন তো এখানে আগে আমরা একটু সূত্রটা তোমাদের একটু রিক্যাপ করে দেই যে ভাইয়া ইন্টিগ্রেশন আমাদের কি ভাইয়া x টু দি পাওয়ার n, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কি জানি যে ভাইয়া আমাদের x টু দি পাওয়ার n প্লাস 1, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। এই সূত্রটা তো সবার মনে আছে তাই না, উচ্চতর গণিতে আমরা সবাই শিখছি, একদম সিম্পল একটা সূত্র, ঠিক আছে? সো চলেন এখন আমরা এখানে এই 1 ডিভাইডেড বাই r, 1 ডিভাইডেড বাই r স্কয়ার কে আমরা চাইলে এভাবে লিখতে পারি না, একটু দেখেন তো যে ভাই এটাকে আমরা r ইনভার্স 2 লিখতে পারি না, r ইনভার্স 2 অর্থাৎ ভাগ আছে, তার মানে পাওয়ারটাকে আমরা উল্টাই দিব, অর্থাৎ মাইনাস হয়ে যাবে কিন্তু। তাহলে দেখেন এটাকে যদি আমরা dr এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের কি পাচ্ছি ভাইয়া, এখান থেকে আমরা পাচ্ছি যে ভাইয়া r ইনভার্স 1, r ইনভার্স 1 কেন, কারণ আমরা একটু আগেই সূত্র শিখলাম যে ভাই x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। তাহলে দেখেন আমরা এখানে r টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1 করলে আমাদের কি আসতেছে, 1 ডিভাইডেড r ইনভার্স 1 আসতেছে শুধুমাত্র, কারণ আমাদের -2 থেকে +1 করলে -1 পাচ্ছি আমরা। আবার এটাকে আবার 1 ডিভাইডেড বাই r ও লিখতে পারবো আমরা, 1 ডিভাইডেড বাই r ও লিখতে পারবো, ঠিক আছে? 1 ডিভাইডেড বাই r লিখতে পারবো, কিন্তু সামনে একটা কিন্তু মাইনাস থাকবে, ঠিক আছে? সামনে একটা আমাদের কি থাকবে, মাইনাস থাকবে, সামনে একটা কি থাকবে ভাইয়া, মাইনাস থাকবে, ওকে? সো এখন চলো মান বসাই দিব, এখন আমরা মান বসাই দিব। সো যদি মান বসাই দেই দেখো তাহলে আমাদের কি আসবে, মান বসাই দেই কি আসবে দেখেন তো, আমরা এখানে g m আর m পাচ্ছি, তারপরে দেখেন এখানে আমরা ব্র্যাকেট দাও -1 ডিভাইডেড বাই আপার লিমিটের মান, আপার লিমিটে ডাইরেক্ট বসাই দাও, একটা মাইনাস দিছি, এই আমরা r এর জায়গায় কি বসাবো, 2r বসাই দিব, আপার লিমিটের মান 2r। আবার এখানে মাইনাস আমাদের কত ভাইয়া, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, যেহেতু আমাদের সূত্রের মাইনাস, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। আবার এখানে লোয়ার লিমিট, লোয়ার লিমিটের মান কত ভাইয়া, লোয়ার লিমিটের মান তো r, তার মানে এখানে আমরা r বসাই দাও, ঠিক আছে? সো ক্যালকুলেশনটা দেখো, খুব মনোযোগ দিয়ে দেখো, এটা কিন্তু আমাদের একটু উচ্চতর গণিতের হেল্প নিতে হচ্ছে। সো এখন দেখো এটাকে যদি আমরা একটু সাজাই লিখি যে ভাইয়া 1 ডিভাইডেড বাই r আবার -1 ডিভাইডেড বাই 2r, এইভাবে লেখো, তারপরে লসাগু করো। তাহলে দেখেন এখানে আমাদের লসাগু কত, 2r, তাহলে এখানে কত আসবে ভাইয়া, আমাদের হচ্ছে 1 ডিভাইডেড বাই r -1 ডিভাইডেড বাই 2r। আচ্ছা একটু ওয়েট করে দেখি কোথাও মিস্টেক হয়েছে কিনা, আমরা একটা চেক দিয়ে নেই। ঠিক আছে, ওকে, 1 ডিভাইডেড বাই 2r, তাহলে দেখেন আমরা এখানে পাচ্ছি হচ্ছে কত, হয়ে গেছে, একটু ওয়েট করো। তার মানে আমরা ডাইরেক্ট যদি এখন লসাগু করে দেই, তার মানে আমরা পাচ্ছি কত, 2r, তারপরে আমরা দেখো এখন আমরা যদি মানটা বসাই দেই ডাইরেক্ট যে ভাইয়া g m m, আর এখানে কত পাচ্ছি, জাস্ট 1 ডিভাইডেড বাই 2r পাচ্ছি। সো এই 2rটা একদম ডাইরেক্ট বসাই দাও। তাহলে দেখেন এইখান থেকে আমরা এইরকম কোনো অপশন কিন্তু আবার নাই, এরকম কোনো অপশন কিন্তু আবার নাই। দেখেন এখন আমাদেরকে একটু কষ্ট করে মডিফাই করতে হবে। আমরা একটা সূত্র জানি যে ভাইয়া g ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, তার মানে এই যে জি বড় হাতের m ইকুয়াল টু লিখতে পারবো জি আর স্কোয়ার। তাহলে দেখেন এই যে জি আর বড় হাতের m এতটুকুকে আমরা লিখতে পারবো ছোট হাতের জি আর স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের কত, আমাদের হচ্ছে ছোট হাতের একটা m থাকবে ডিভাইডেড বাই 2r থাকতেছে। সো এইখানকার একটা আর এইখানকার একটা আর কেটে দাও, তারপরে আমরা দেখেন যে ভাইয়া m জি আর ডিভাইডেড বাই 2 পাচ্ছি। সো এটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। এম জি আর ডিভাইডেড বাই 2 কোথায়, এম জি আর ডিভাইডেড বাই 2 কোথায় আছে, ফ্যান্টাস্টিক ভাবে বি নাম্বারটা, ফ্যান্টাস্টিক ভাবে আমাদের বি নাম্বারটা রাইট অ্যান্সার। সো সবাই একটু বলেন দেখি ক্লিয়ার কিনা ভাইয়া, সবাই একটু বলেন যে ভাইয়া ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন ক্লিয়ার কিনা। দেখেন এই প্রশ্নটা একটু বড় তোমাকে ক্যালকুলেশন করতে হবে, কারণ কিছু করার নাই, পরীক্ষার প্রশ্ন এরকম করেই ব্যালেন্স আকারে থাকবে, পরীক্ষার প্রশ্ন এইভাবে ব্যালেন্স আকারে থাকবে যে ভাই একগুলো থাকবে একদম ডাইরেক্ট মুখস্থ বসাইতে পারবে ক্যালকুলেশন, আরেকগুলো থাকবে ছোট ছোট ক্যালকুলেশন, আরেকগুলো থাকবে একটু বড় ক্যালকুলেশন। সো এই টাইপের বড় ক্যালকুলেশন তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু 15টা এমসিকিউ থাকে, তোমরা দেখবে 2 থেকে 3টা প্রশ্ন একটু বড় বড় ক্যালকুলেশন থাকতে পারে, সবগুলাই বড় ক্যালকুলেশন থাকবে না, ব্যালেন্স আকারে থাকবে, টাইম ম্যানেজমেন্ট স্যারদেরও মাথায় থাকবে। ওকে, সো সবাই একটু বলেন যে ক্লিয়ার কিনা ভাইয়া, সবাই একটু বলেন যে ভাইয়া আমাদের ক্লিয়ার কিনা, ঠিক আছে? সবাই একটু বলেন যে ভাইয়া ক্লিয়ার কিনা।
ওকে, তো অনেকেই অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া বি নাম্বার হবে, বি নাম্বার। ওকে, হ্যাঁ বি নাম্বারটাই রাইট অ্যান্সার। সো চলো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট রবিবার ইনশাআল্লাহ। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।